একটা দেশের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে ক্রমেই ধ্বংস করে দিতে চায় গোটা দেশটাকে। দেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই কিছু সাহসী মানব বিভিন্ন সামরিক, আধা সামরিক কিংবা বেসামরিক বাহিনীর তত্ত্বাবধানে থেকে লড়ে যায় সেসব অপরাধের আশ্রয় নেওয়া অপরাধীদের বিরুদ্ধে। নিজেদের দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে। দেশটাকে মানুষের বসবাসযোগ্য করে গড়ে তোলার চেষ্টায় সতত নিয়োজিত থাকে তারা। তেমনই কিছু সাহসী সদস্যদের সাথে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছে আধার। আর কিছুক্ষণ পরে শহরের অধিকাংশ মানুষ ঘুমে ঢলে পড়লে, যখন অন্ধকারের আড়ালে অপরাধীরা জেগে উঠবে, তখনই অপরাধীদের ধরে অপরাধ শনাক্তকরণে নেমে পড়তে হবে তাদের। তারাই পূর্ব প্রস্তুতি নিচ্ছে আধারের দলবল। আর হাতে ধোয়া ওঠা কফির কাপ নিয়ে তাদেরকে পর্যবেক্ষণ করছে আধার। তাদেরকে তদারকি করার মাঝে মাঝে ঠোঁটে ছোঁয়াচ্ছে কফির কাপে। এমন সময় নিজের প্যান্টের পকেটে থাকা মোবাইলটা ভাইব্রেট হওয়া শুরু করলে আধার ডান হাতে মোবাইলটা বের করে স্ক্রিনে নজর রাখল। মোবাইলের পর্দায় চেনা নাম্বারটা ভেসে উঠতেই সে সেখান থেকে সরে একটু দূরে এসে দাঁড়িয়ে কলটা রিসিভ করলো। মোবাইলটা কানে ঠেকিয়ে বলল, হ্যাঁ হাসান, বলো। আনুষ্ঠানিক অভিবাদন সেরে ওপাশের কণ্ঠটা বলে উঠল, ম্যামের ব্যাপারে আপডেট দেওয়ার ছিল স্যার। ও, বলো। ম্যামকে আজকে মিস্টার শারফান সাফাতের সাথে দেখা গিয়েছে রাত 10টা 8-এ। সারফান সাফাতের নাম শুনে এবারে নড়ে চড়ে একটু সতর্ক হলো আধার। বলল, তাদের মধ্যে কিরূপ কথাবার্তা হয়েছিল তো শুনেছো তুমি? আই মিন, এনি কাইন্ড অফ হ্যারাসমেন্ট অর থ্রেট? না, তেমন কিছু তো ছিল না। আমার মনে হলো মিস্টার শারফান ম্যামকে ড্রপ করতে এসেছিল। হাসানের কথা শুনে ভ্রুকুচকে আধার বলল, ড্রপ করতে? জি, আসলে ম্যাম মিস্টার শারফানের ভাতিজিকে প্রাইভেট পড়ায়। আজকে তাদের বাসায় একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল। ওখান থেকে ম্যামের ফিরতে লেট হয়ে গেলে মিস্টার শারফান ম্যামকে হলে ড্রপ করতে আসে, আর হল অথরিটির সাথে কথা বলে ম্যামকে রেখে যায়। আচ্ছা, তুমি সেদিক দিয়ে নজর রাখো আর আমাকে আপডেট দিও। সেই সাথে অসামঞ্জস্যপূর্ণ কিছু হলে স্টেপস নিও। ওকে স্যার। হাসানকে বিদায় জানিয়ে চিন্তিত ভঙ্গিতে কফির কাপে ঠোঁট ছোঁয়ায় আধার। ততক্ষণে ধোয়া ওঠা কফি প্রায় ঠান্ডা হয়ে এসেছে। সেই ঠান্ডা কফি কেমন তিতকুটে ঠেকে ওর জিহ্বায়। বিরক্তিতে নাক মুখ কুচকে কফির কাপটা সরিয়ে রেখে ডায়াল করলো একটা নাম্বারে। সারাদিনের ক্লান্তি হঠাতে কুসুম গরম পানিতে গোসল সেরে হায়নাত যখন রুমে আসলো, ঘড়িতে তখন 11টার বেশি বাজে। ওকে রুমে ঢুকতে দেখে নিশি মোবাইলের পর্দা থেকে চোখ তুলে বলল, এই অসময়ে গোসল করলে যে? রাস্তায় সব ঠিকঠাক ছিল তো? হায়নাত চুল থেকে ভেজা গামছাটা ছাড়িয়ে নিয়ে চুলগুলো ঝাড়তে ঝাড়তে বলল, সব ঠিকঠাকই ছিল, কিন্তু শরীর কুটকুট করছিল কেন জানি, তাই ভাবলাম গোসলটা সেরেই নেই। আচ্ছা শোন, তোর সব সাবজেক্টের নোট করা কি কমপ্লিট? প্রিভিয়াস 2টা লেকচারের নোট করা হয়নি। আচ্ছা, কমপ্লিট হলে আমাকে দিস। এরই মাঝে পরের টেবিলের ওপর রাখা হায়নাতের মুঠোফোনটা তারস্বরে বেজে উঠলে হায়নাত সেদিকে এগিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে। মোবাইলের কাছে নজর ফেলতেই সেখানে লেপ্টে থাকা আকাঙ্ক্ষিত অথচ অপ্রত্যাশিত নাম্বারটা দেখে বেশ খানিকটা অবাক হলো হায়নাত। লোকটা এতদিন বাদে এত রাতে তাকে কল করলো কেন? ডিভোর্সের ব্যাপারে কথা বলতে? কথাগুলো ভাবতে গিয়েই তিতা হয়ে গেল ওর জিহ্বা। ও শেষ মুহূর্তে কলটা রিসিভ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। বারান্দায় একটু নিরিবিলিতে দাঁড়িয়ে মোবাইলটা কানে ঠেকিয়ে সন্দিগ্ধ গলায় বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে কল দিলেন যে? কোনো কাজ ছিল? প্রশ্নবাণটা তেড়ে আসতে কোনো এক অজানা রাগে জ্বলে উঠল আধার। এত রাতে কেউ গাড়ি চালিয়ে তাকে হলে পৌঁছে দিলে তার কোনো সমস্যা হয় না, কিন্তু আধার একটু রাত করে কল দিলেই তার সমস্যার শেষ থাকে না। সে গলা খাকারি দিয়ে কিছু বলার প্রস্তুতি নিতেই নারী কণ্ঠটা আবারও শুনতে পেল। ডিভোর্স পেপার কি ফাইনাল হয়ে গেছে? এবার আর নিজেকে সামলাতে পারল না আধার। সে দাঁত কিরমির করে চিবিয়ে চিবিয়ে বলল, জি না, আরেকটু সময় লাগবে। ততদিন যেন কি অন্যত্র সম্পর্ক স্থাপন না করে তা জানাতেই কল দেওয়া। কারণ সে না মানলেও সে এখন আমার আওতাধীন, আমার হেফাজতে। তামর দেওয়া ভরণ পোষণের খরচ না নিলেও, তাই ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত সে যেন একটু সামলে থাকে। ডিভোর্স হওয়ার পরে নিজের আওতাধীনে থেকে সে যা মন চায় তাই করতে পারবে। আই ওয়ন্ট কেয়ার অর
ইন্টারফেয়ার দেন। ওপাশ থেকে কলটা কেটে গেলে মোবাইলটা কান থেকে সরিয়ে একদৃষ্টে সেই দিকে তাকিয়ে থাকে হায়নাত। পরপর তাচ্ছিল্যে হাসে সে। তার চোখের কোণায় কিছু অশ্রু জমে আলগছে, যেভাবে ঘাসের বুকে জমে শিশির। সময়ের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে চলার চেষ্টাকে ব্যর্থ করে তার স্মৃতিরা এখনও পিছিয়ে যায় আশ্বিনে। প্রকৃতিতে হেমন্ত নামলেও সেই পাষাণ মানবের কথা চিন্তা করে তার মনে নেমে আসে ভয়াবহ শৈত্যপ্রবাহ। কলটা কেটে দিয়ে নিজের ডেস্কে 2 হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে থাকে আধার। তার বড় বড় শ্বাস আছড়ে পড়ে প্রশস্ত টেবিলটার গায়ে। চোখ বুজে নিজেকে শান্ত করার প্রচেষ্টার মাঝেই তার কেবিনের দরজায় কড়াঘাতের শব্দ পাওয়া যায়। সে নিজেকে সামলে নিয়ে দরজায় আগত মানুষটিকে ভেতরে আসার অনুমতি দিতেই এক যুবা পুরুষ ওর কেবিনের মাঝ বরাবর দাঁড়িয়ে থেকে বলল, উই আর অল রেডি টু গো স্যার। ওকে, ইউ মে গো, আই এম কামিং। ওকে স্যার। যুবকটি চলে গেলে আধার বার দুয়েক বড় করে শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করল। পরপর নিজের মোবাইল, কোট আর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল ও। দীর্ঘ এক রজনী পেরিয়ে ভোরের আলোতে এসে পৌঁছেছে সময়। আলস্য নিয়ে আড়ামোড়া ভাঙতে শুরু করেছে নতুন সকালটা। গাছের পাতার ফাঁক দিয়ে উকিঝুঁকি মারতে শুরু করেছে ভোরের সূর্যটা। ক্ষণকাল বাদেই সূর্যের কোমল আলোটা সরে গেলে তেজি আলোটা এসে কুয়াশার চাদর ছিঁড়ে লুটিয়ে পড়বে ধরণীতে। শেষ হেমন্তের শীত শীত আমেজটা সরিয়ে দিয়ে উষ্ণতায় ডুবিয়ে দেবে গোটা শহরটাকে। সকাল 8টার ক্লাসে উদ্দেশ্য হায়নাত যখন হলগেট পেরিয়ে বাহিরে আসলো, শহরটা তখন অনেকটাই জেগে উঠেছে। টুংটাং শব্দ তুলে 3 চাকার যানগুলো এগিয়ে যাচ্ছে পিচ ঢালা রাস্তা ধরে। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে হায়নাত ঘাড় ঘুরিয়ে সামনে তাকায় একটা খালি রিকশার আশায়। সে সময় একটা পুরুষালী কণ্ঠ ওর কর্ণকুহরে প্রবেশ করে। এক্সকিউজ মি ম্যাম। হায়নাত চমকে ঘাড় ফিরিয়ে পুরুষটির দিকে তাকায়। গড়পড়তা বাঙালি পুরুষের থেকে খানিকটা বেশি উচ্চতার এক পরিপাটি যুবককে নজরে পড়তেই ভ্রু কুচকায়ও। তর্জনী আঙুল দিয়ে নিজেকে ইশারা করে সন্দিহান গলায় বলল, জি, আমাকে বলছিলেন? যুবকটি 2 কদম এগিয়ে এসে ওর কাছ থেকে সৌজন্য দূরত্ব বজায় রেখে বলল, জি ম্যাম। জি, বলুন। আসলে কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আধার স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে ভোরে। অচেনা যুবকটির কথা শুনে আঁতকে ওঠে হায়নাত। সহসায় স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যায় ওর চোখ দুটো। জড়তাহীন গলায় বলে উঠল, কি? বলেই নিজেকে সামলে নিল। নির্ঘাত এই যুবক সারফান সাফাতের লোক, আর তার বলা কথাগুলো নিশ্চয়ই সারফান সাফাতেরই শিখিয়ে দেওয়া। এসব ভেবে নিয়ে সে নির্লিপ্ত গলায় বলল, আজব তো, এসব আপনি আমাকে এসে বলছেন কেন? এসবের সাথে তো আমার কোনো সম্পর্কই নেই। শুধু শুধু আমাকে হয়রানি করার মানে কি? প্লিজ ম্যাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি ভুল বুঝছেন। আমি স্যারের লোক, স্যারের আন্ডারে কাজ করি আমি। স্যার আমার সিনিয়র অফিসার। স্যারই আমাকে এখানে পাঠিয়েছেন আপনার খোঁজ রাখতে। আমি আপনাকে মিথ্যে বলছি না। স্যারের সত্যিই অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি স্যারের ফ্যামিলির কাউকে ফোন দিয়ে শিওর হয়ে নিন। স্যারের ফ্যামিলি মেম্বাররাও আমাকে চিনে। আমার নাম হাসান, হাসান মাসফি। যুবকটির কথা মেনে নিয়ে হায়নাত কাঁপা কাঁপা আঙুলে নিজের শাশুড়ির নাম্বারে ডায়াল করে মোবাইলটা কানে ধরল। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই ও রুদ্ধ গলায় সালাম দিয়ে বলল, আম্মু? ওপাশ থেকে ফোপানির শব্দের সাথে একটা কান্না ভেজা গলার স্বর ভেসে আসলো ইধারে। আমি রাত্রি ভাবি ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল। কান্নার দমকে বুঝে আসে রাত্রির কণ্ঠস্বর। হায়নাত ওকে সান্ত্বনা দিতে বলল, তুমি চিন্তা করো না রাত্রি, কিচ্ছু হবে না ওনার। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো ওনার জন্য। আমি এক্ষুনি ঢাকার জন্য রওনা দিচ্ছি। ননদের সাথে কথা শেষ করে হাসানের দিকে তাকায় হায়নাত। ওর চোখ দুটোতে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। মাথার উপর আকাশ ভাঙা বিপদ থাকলেও একা একটা ছেলের সাথে যাওয়ার সাহস জুগিয়ে উঠতে পারছে না ও কোনোভাবেই। হাসান যেন বুঝলো সেটা। ও ওকে আশ্বস্ত করে বলল, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন ম্যাম। রক্তের কোনো সম্পর্ক ছাড়াই স্যার আমাকে সবসময় ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। নিজে বড় ভাইয়ের ভূমিকা পালন করে আমাকে গাইড করতেন। তার আর তার ফ্যামিলি মেম্বারের সাথে বিশ্বাসঘাতকতা করার মতো সাহস আমার নেই। আমি কথা দিচ্ছি, নিজের রক্ত দিয়ে হলেও আমি আপনাকে সহি সালামত ঢাকায় পৌঁছে দিব।
প্লিজ ম্যাম। হায়নাতের চোখের কার্নিশে অশ্রু জমেছে ততক্ষণে। ও আলগোছে অশ্রুটুকু আঙুলের ডগায় লেপ্টে নিয়ে বলল, আমরা যাব কিভাবে? ফ্লাইটে করে। আপনার কাছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি আছে? থাকলে প্লিজ নিয়ে আসেন, এয়ারপোর্টে লাগতে পারে। আমার রুমে আছে, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। হাসানের জবাবে অপেক্ষা না করে হলের ভেতর ছোট হায়নাত রুমে ঢুকে নিজের কাগজপত্রের ফাইলটা তড়িঘড়ি করে হাতে নিতেই ওকে এমন বিচলিত হতে দেখে নিশি বলল, কিরে, এমন ছুটে আসলি কেন? কি হয়েছে? কিছু খুঁজছিস? আমার এনআইডি কার্ডের ফটোকপি কেন? লাগবে। কোন কাজে? বাসে যাব আমি ফ্লাইট ধরে। বাসায় যাবি কেন হঠাৎ? কি হয়েছে? আমার এক কাছের আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছে। আর প্রশ্ন করিস না তো, বিরক্ত লাগছে। ততক্ষণে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি নিয়ে হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল হায়নাত। নিশি কিছুক্ষণ থমকে থেকে ওর পেছন পেছন এগিয়ে এসে ওকে আর পেল না। তারপর করিডোরে উপর হয়ে দাঁড়িয়ে থেকে ওকে বের হতে দেখে চেঁচিয়ে বলল, ঠিকঠাক মতো যাস হায়ু? পৌঁছে কল দিস একটা, আপডেট জানাতে থাকিস আমাকে। হায়নাত পেছন ফিরে একবার কৃতজ্ঞ চোখে ওর দিকে তাকিয়ে সামনে ছুটে হল গেট বেরোয়। ওকে দেখে হাসান ভাড়া করা গাড়ির পেছনের দরজাটা খুলে দেয়। হায়নাত তড়িঘড়ি করে গাড়িতে উঠে বসতেই হাসান প্যাসেঞ্জার সিটে চড়ে বসলো। পিচ ঢালা রাস্তা ধরে গাড়িটা এগিয়ে চলতে শুরু করলো। হায়নাত বলল, আপনার স্যারের অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? হাসান এবার আর চোখে ড্রাইভারের দিকে তাকিয়ে হায়নাতের প্রশ্নের জবাবে সংক্ষেপে বলল, অফিস শেষে বাসায় ফেরার সময় একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে স্যারের গাড়ির। আমি এতটুকু ইনফরমেশন পেয়েছি। হাসান থেমে গেলে হায়নাত আর কথা বলে না। সিটের সাথে হেলান দিয়ে শুধু এতক্ষণ আটকে রাখা নোনা জলের বহরটাকে ছেড়ে দেয় ও। ওর দুই গাল ভেসে যেতে লাগে দুঃখের অশ্রুতে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হায়নাত যখন ঢাকার বহুল প্রসিদ্ধ হাসপাতালটিতে এসে পৌঁছালো, ঘড়ির ঘন্টার কাঁটা তখন 2-এর ঘরে আটকা পড়েছে। হাসপাতালের লম্বা করিডোরের সামনে মানুষের ভিড় খানিকটা কম। সেই ভিড়ে নিজের চেনা পরিচিত মানুষগুলোর ওপর খুব সহজেই হায়নাতের নজর পড়ল। পায়ে পায়ে ও এগিয়ে গেল সেই দিকটায়। ওর ওপর প্রথমে নজর পড়ল রাত্রির। ভাবিকে দেখেই ঠোঁট ভেঙে কান্না করে দিয়ে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল সে। হায়নাতের এতক্ষণ সামনে রাখা কান্নাটাও গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। রাত্রি কান্নার মাঝে কিছু বললেও হায়নাতের কাছে বোধগম্য হলো না কথাগুলো। হয়তোবা ও নিজেও সেসব কথাগুলো বোঝার চেষ্টাও করেনি। ননদকে সামলে নিয়ে এসে বসলো শাশুড়ির পাশে। রুবিনা তখন ছেলের কথা চিন্তা করে ওড়নার আঁচলে মুখ গুজে অশ্রু বিসর্জন দিচ্ছিল। পুত্রবধূকে কাছে পেয়ে তার কান্নার তোর বাড়ল বই কমল না। এরই মাঝে অপারেশন থিয়েটারের লাল বাতিটা নিভে গেল। সবাই সচকিত হয়ে সামনে তাকালো। খানিকক্ষণ বাদেই দায়িত্বরত চিকিৎসক বদ্ধ কামরা থেকে বের হতেই সবাই বসা থেকে উঠে সেই দিকে এগিয়ে গেল। উৎকণ্ঠিত হয়ে রুবিনা ছেলের ব্যাপারে জানতে চাইলে ডাক্তার তাকে আশ্বস্ত করে বলল, চিন্তার কোনো কারণ নেই, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। তবু আমরা তাকে কিছুক্ষণ অবজারভেশনে রাখবো, এরপরে তাকে কেবিনে শিফট করা হলে আপনারা তার সাথে দেখা করতে পারবেন। এতক্ষণ আটকে রাখা শ্বাসটাই সবাই ছাড়লো এখন। কৃতজ্ঞতায় চিকিৎসকের সামনে মাথা নত করে তাকে ধন্যবাদ জানালো রুবিনা। ভদ্রলোক স্মিত হেসে এক্সকিউজ মি বলে জায়গা ত্যাগ করলে সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করে সবাই। রুবিনা রাগে গজরাতে গজরাতে বলল, এবার খালি সুস্থ হয়ে বলুক, আবারও ওই গোয়েন্দাগিরি করতে যাবে। ওর চামড়া ছাড়ি রোদে শুকাতে দিব আমি, নাহলে আমিও রুবিনা এক বাপের মেয়ে না। ওষুধের প্রভাব কাটিয়ে আধারের যখন জ্ঞান ফিরল, সূর্যটা নিজের সবটুকু শক্তি হারিয়ে তখন সাগরের কোলে ঢলে পড়ার পায়তারা করছিল। জ্ঞান ফিরতেই আধারের পরিবারের সবাই এক এক করে দেখা করে আসলো ওর সাথে। হায়নাত অনেকটা বাধ্য হয়ে গেল মায়ের জোড়াজড়িতে। ওর কল পেয়েই কিছুক্ষণ আগে ওর পরিবারের মানুষ এসে পৌঁছেছে হাসপাতালে। আফিয়া বেগম মেয়েকে চোখের ইশারায় কেবিনের ভেতর যেতে বলল। সে চটপট বাহানা তৈরি করে বলল, হাত মুখ ধুয়ে আসি আগে। এত জার্নি করে এলাম, ধুলোবালি লেগে আছে শরীরে, ওনার ইনফেকশন হয়ে যাবে পরে। মেয়ের দিকে সন্দিহান চোখে তাকিয়ে থেকে আফিয়া বেগম বলল, মাত্রই না আমরা আসার পরে হাত মুখ ধুলি তুই, আবার ধুতে হবে কেন? এখন তাড়াতাড়ি যা, জামাইয়ের সাথে দেখা করে আয়। যা।
ছেলেটা ঔষধের ডোজে আবারও ঘুমিয়ে পড়লে সমস্যা। যা না তাড়াতাড়ি। মায়ের চোখ রাঙানো ঠেলাঠেলিতে আধারের কেবিনে ঢুকলো হায়নাত। আধার তখন সিলিংয়ের দিকে তাকিয়ে রুমে কারো পদধ্বনি শুনতে পেয়ে চোখ ঘুরিয়ে একবার হায়নাতকে দেখে নিয়ে আবারও সিলিংয়ে নজর রাখেও। হায়নাত ওর নজর ফেরানো দেখে জমে যাওয়া পা টেনে টেনে ওর বেডের পাশে গিয়ে দাঁড়ায়। তারপর পরিবেশ সহজ করতে পাশের টুলটাতে বসতে বসতে জানতে চাইলো, এখন আপনার শরীর কেমন? আধার তাকায় ওর মুখপানে। সরাসরি তাকানোতে হায়নাত বিব্রত হয় কিছুটা, পরপরই নিজেকে সামলে নিয়ে বলে, আগের থেকে একটু ভালো লাগছে? ব্যথা করছে কোথাও? হুম। হায়নাত আর কথা খুঁজে পায় না বলার মতন। কি বলবে? যার সাথে বিয়ের পরে মোটে মাত্র 4 থেকে 5 বার কথা হয়েছে, তার সাথে আর কী বা বলার থাকতে পারে। খানিকক্ষণ সময় নিয়ে সে রয়ে শয়ে বলল, এই চাকরিটা ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ দিলে তো আপনাদের কোনো কিছুর অভাব নেই। শহরে আপনার বাবার এত বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ঢাকার আশেপাশে 2টা বড় বড় বিল্ডিং আছে, সেখান থেকেও ভালোই টাকা আসে। তাহলে শুধু শুধু লাইফ রিস্কে রেখে এসব চাকরি করার কি? বাকিটুকু আর বলতে পারে না হায়নাত। তার আগেই কান্নায় চাপা অভিমানে গলা বুঝে আসে ওর। কয়েক ফোঁটা জল আলগোছে ঝরে পড়ে ওর চোখ থেকে। এই কারণেই লোকটার সামনে আসতে চায়নিও। যত কিছুই হোক, ও তো ভালোবাসে মানুষটাকে। ভালোবাসার মানুষটাকে এরকম ব্যথা নিয়ে বিছানায় লেপ্টে থাকতে দেখে কারো ভালো লাগে বুঝি? ভালোবাসার মানুষের এমন করুণ পরিস্থিতিতে কার হৃদয় অদ্ভুত ব্যথায় ভার না হয়ে থাকে? আধার নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে মেয়েটার মুখপানে। হাতের ডান পাশের জানালার কাঁচ গলে ভেতরে ঢুকে পড়েছে কোণে দেখা আলো। সেই আলোতে মায়াবী মুখটাকে আরও স্নিগ্ধ লাগছে। স্নিগ্ধ গাল দুটোতে লেপ্টে আছে নোনা জল। সূর্যের আলোতে ঝলমল করছে সেগুলো। আধারের একবার ইচ্ছা হলো হাত বাড়িয়ে গালের মাঝ দিয়ে প্রবাহমান তরল রেখাটুকু মুছে দেয়। হুট করে কোথাও শব্দ হতেই নিজের খেয়ালে ফিরে আসেও। সেই সাথে নিজের লাগাম ছাড়া ইচ্ছাটাকে শক্ত হাতে পেঁচিয়ে ধরে চুপটি করে হায়নাতের দিকে তাকিয়ে থাকে সে। হায়নাতের ফোন বাজছে। স্ক্রিনে ভাসছে তিতিক্ষার নামটা। সে আলগোছে চোখের জলটুকু মুছে নিয়ে মোবাইলটা নিয়ে জায়গা ছেড়ে উঠে গেল। কেবিনের এক কোণে দাঁড়িয়ে কলটা রিসিভ করে ধিমি আওয়াজে সালাম দিল। ওপাশ থেকে নারী কণ্ঠটা সালামের জবাব দিয়ে বলল, আজকে তো আমাদের এখানে আসলেন না হায়ানাত? তিয়াসের তো আজই এক্সাম শেষ হয়ে গেছে, তাই আর যায়নি। কেন, কোনো দরকার ছিল ভাবি? আসলে আপনার এই মাসের বেতনটা তো বাকি ছিল, আমি গতকালই দিয়ে দিতাম, কিন্তু কাল সারফান আসে বাড়ির কাজে এত ব্যস্ত হয়ে পড়লাম যে আপনার বেতনটা দেওয়ার কথা আর মনে ছিল না। আপনি কি কষ্ট করে কালকে একটু আসবেন হায়ানাত, বা আপনার যেদিন সময় হয়? আসলে ভাবি, আমি তো এখন চট্টগ্রামে নেই, আমি এখন ঢাকায়। আমার এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে ঢাকায় এসেছি। কবে ফিরবো সেটা সঠিক জানি না। ওহ, তাহলে আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি কাউকে বলবো আপনার বিকাশে টাকাটা পাঠিয়ে দিতে। বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর কোনো দরকার নেই ভাবি। আপনারা তো প্রেশান হতে হবে না এই সিম্পল ব্যাপারটার জন্য। আমি ঢাকা থেকে এসে না হয় আপনার কাছ থেকে নিয়ে যাব টাকাটা। মনে করে আসবেন কিন্তু। জি, অবশ্যই। তিতিক্ষার বিদায় জানিয়ে কলটা কেটে হায়নাত আধারের পাশে দাঁড়িয়ে ইতস্তত গলায় বলল, আপনার কি কিছু লাগবে? কিছু লাগলে আমাকে বলতে পারেন, বা কাউকে ডেকে দেব। আধার সে প্রসঙ্গে কিছু না বলে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ টেনে বলল, আমি ভরণ পোষণের খরচ দিলে সেটা গ্রহণ করা হয় না, কিন্তু নিজের পড়াশোনা আর ঘুমের ক্ষতি করে বাড়ি বাড়ি ঘুরে ঠিকই টিউশন করানো হয়। কেন? হায়নাত জবাব দেয় না আধারের প্রশ্নের। নীরব থাকেও। ও নীরবতা আধারের চাপার আগে বাতাসের ঝাপটার মতন কাজ করলে আধার এবারে চিবিয়ে চিবিয়ে বলল, নিজের টিউটোরিয়াল এক্সামের মার্কস দেখেছো এবার? এমন চলতে থাকলে এই সেমিস্টারে ড্রপ দিতে হবে তোমার। দিতে হলে দিব। কারোর দানের টাকায় পরীক্ষা দিয়ে টপ করার চেয়ে নিজের টাকায় পরীক্ষা দিয়ে রিটেক দেওয়াও আমার কাছে সম্মানের। হায়নাতের শীতল গলার জবাব শুনে থমকায় আধার। সে হায়নাতের নত মুখশ্রীতে নজর তাক করে ব্যথিত গলায় বলল, আমার টাকা তোমার কাছে দান মনে হয়? কাম অন হায়া, ওয়াইফ তুমি আমার টাকার উপর সম্পূর্ণ হক আছে তোমার। তাচ্ছিল্য ঠোঁট বেঁকে আসে হায়নাতের। সে ঠোঁটের কোণে তাচ্ছিল্যটুকু বজায় রেখেই বলল, এই কাগজে সম্পর্ক কাগজে সীমাবদ্ধ থাকুক না, শুধু শুধু সেটাকে বাস্তব জীবনে টেনে আনার কী দরকার? কোনো মানই নেই সবের। যে সম্পর্কের অস্তিত্ব অস্বীকার করা যায়, সেই সম্পর্ক টিকিয়ে রাখার বৃথার চেষ্টা না করাই শ্রেয়।
আর যেখানে মানুষটার উপরে আমার কোনো হক নেই, সেখানে সেই মানুষটার টাকার উপর আমার হক কিভাবে থাকবে আধার? গলার স্বরের সাথে মিলিয়ে নিষ্পৃহ চোখের চাহনি হায়নাতের। সেদিকে তাকিয়ে আধার তড়িঘড়ি করে কিছু বলতে নিলেই একটা তীক্ষ্ণ মেয়েলি স্বর ভেসে আসলো। কি আজব, আপনি এত কথা বলছেন কেন? পেশেন্টের তো এত কথা বলার নিয়ম নেই। আর ম্যাডাম, আপনার ভিজিটিং টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে। শুধু আপনি পেশেন্টের ওয়াইফ বলে আপনাকে এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে আর সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। পেশেন্টের রেস্ট নেওয়ারও একটা ব্যাপার আছে। হোপ ইউ উইল কোঅপারেট উইথ আস। হায়নাত বিনা বাক্য ব্যয়ে মেনে নিল নার্সের কথা। পরপর আধারের উদ্দেশ্যে বলল, আপনি তাহলে এখন রেস্ট নিন, আমি বাইরে আছি, কিছু লাগলে বলবেন। আধার অপলক তাকিয়ে থাকে হায়নাতের দিকে। হায়নাতের মন চায় হাত বাড়িয়ে আধারের হাতটা ধরে নিজের গালে ছুঁয়ে রাখে। বলে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তো। আমার আপনাকে এমন হাতে পায়ে ব্যান্ডেজ দেখতে ভালো লাগছে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের ফর্মাল লুকে ফিরে যান আপনি। আমি না হয় প্রথম দিনের মতো আর চোখে এবার দুয়েক দেখবো আপনাকে। কিন্তু সেই সব বলা হয় না আর। নিঃশব্দে কেবিন থেকে বের হয়ে যেতে হয় ওকে। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুঝে আছে হায়নাত। গন্তব্য ওর শ্বশুর বাড়ি। সারাদিনের ছুটোছুটির শরীর ওর ঘামে ধুলোয় মিলেমিশে একাকার। হাসপাতালে এভাবে থাকা ঠিক হবে না ভেবে ওকে আর রুবিনাকে বাসার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে সবাই বুঝিয়ে। ওনারা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে না হয় আবার পরে যাবে হাসপাতালে। ওর পাশেই ওর শাশুড়ি বসা। মনে মনে কিছু একটা নিয়ে হয়তো চিন্তিত তিনি। হায়নাত সেই চিন্তার কারণ জানতে চায় না। আপাতত নিজের চিন্তাতেই মগ্ন হয়ে থাকেও। আধারের কথা সত্যি, ওর একেবারে টিউটোরিয়াল এক্সামগুলো বড্ড বাজে হয়েছে। টেনে টুনে কোনো মতে অ্যাভারেজ মার্কস তুলতে পেরেছে এক্সামে। টিউশন, ঘুম, পড়াশোনা একসাথে সামাল দেওয়া হচ্ছে না ওর দ্বারা। আকদের আগে আব্বু ওর সব খরচ দিত বিধায় ওকে টাকা পয়সা আয় করার জন্য কোনো কিছু করতে হতো না। সারাটা সময়ও পড়াশোনায় ব্যয় করতে পারতো। কিন্তু আকদের পরেও আব্বুর কাছ থেকেও কীভাবে টাকাটা নেবে? আব্বু যতই দিতে চাক। আর যার সম্মান রক্ষার্থে আব্বুর কাছ থেকে টাকা নেয় না, তার কাছ থেকেই বা কীভাবে টাকা নেবে হায়নাত? মানুষটা তো তার সাথে তেমন কোনো যোগাযোগই রাখেনি বিয়ের পরে যে হায়নাতকে কল দিয়ে দুটো কথা জিজ্ঞেস করে। না, তার কাছ থেকে কোনো মুখে টাকা নেবে হায়নাত? আত্মসম্মানের সাথে নিজের পড়াশোনাটা চালিয়ে নিতে গিয়ে এক প্রকার বাধ্য হয়ে দুটো টিউশন ম্যানেজ করেছিল হায়নাত। সে টিউশন ধরে রাখতে গিয়ে বিসর্জন দিতে হয়েছে নিজের ঘুম, রেজাল্ট। আর এই লোকটা এখন এসে ওকে হকের কথা বলছে। সে নিজে তার দায়িত্ব পালনে গাফিলতি না করলে হায়নাত কি নিজের হক আদায় করে নিত না তার কাছ থেকে? হায়নাত ছোটোবেলা থেকে দেখে এসেছে ওর আব্বু আম্মুর জন্য কিছু আনলে সেটা সরাসরি তার হাতে দিত, এখনও দেয়। আর একটা লোক এখানে বসে থেকে ওর অ্যাকাউন্টে টাকা পাঠাবে, ওর সাথে দুইটা ঠোঁটের রা পর্যন্ত করবে না। আর হায়নাত কিনা নিজের মান সম্মান খুইয়ে সেই টাকায় বিলাসিতা করবে? সব কিছু কি এতই সহজ, এতই ঠুনকো হায়নাত তার কাছে? ওর গাল বেয়ে নামে অশ্রুধারা। বেখেয়ালিতে নীরব কান্নারা সরব হলে সচকিত হয়ে ওঠে রুবিনা। সে হায়নাতের বাহুতে হাত রেখে বিচলিত কণ্ঠে বলল, হায়া, কান্না করছো কেন হায়া? শাশুড়ির কথায় হায়নাতের কান্নার বেগ বাড়লে রুবিনা ওকে নিজের বুকে টেনে নেয়। ওর মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতে দিতে বলে, কিছু হবে না ওর। শুনলে না ডাক্তার কি বললো? ঠিকঠাক মতো চিকিৎসা নিলে কয়েক সপ্তাহে ঠিক হয়ে যাবে ও। কান্না করো না আম্মু। সবাই এমন করলে আমি একলা মানুষ কত দিকে সামলাবো বলো হায়া? ঘন্টা দুয়েকের ব্যবধানে হায়নাত আবারও যখন হাসপাতালে এসে পৌঁছালো, ঘড়িতে তখন 7:30 একটু বেশি বাজে। শাশুড়ির সাথেও একবার ঢু মারলো আধারের কেবিনে। রুবিনা ছেলের মাথায় বাহুতে সস্নেহের পরশ বুলিয়ে দিতে দিতে ছেলের সাথে টুকিটাকি কথা বলল। হায়নাত শাশুড়ির পাশে নতমস্তকে দাঁড়িয়ে থাকে চুপচাপ। কথাবার্তা শেষ করে রুবিনা কেবিন থেকে বের হতে উদ্যত হলে তার পেছন পেছন পথ ধরে হায়নাতও। কিন্তু ওকে থেমে যেতে হয় আধারের ডাকে। হায়া, রুবিনা ছেলের ডাকে পেছনে ফিরে তাকায়। আধার একটু ইতস্তত করে বলল, কথা ছিল ওর সাথে একটু। রুবিনা ছেলের বউয়ের দিকে চেয়ে মুখ টিপে হেসে বলল, তুমি বসো ওর পাশে, দেখো ওর কিছু লাগবে কিনা। জড়তা নিয়ে হায়নাত মাথা নাড়লে রুবিনা বের হয়ে যায় কেবিন থেকে। কয়েক সেকেন্ড কেটে যায় নিস্তব্ধতায়। সে নিস্তব্ধতায় চির ধরে আধারের কারণে। এখানে এসে বসো।
পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওর আদেশ মেনে নিয়ে ওর পাশে বসলো হায়নাত। ইতিউতি করে বলল, আপেল কেটে দেবো আপনাকে? না, দরকার নেই। হায়নাত ওর নিষেধ শোনে না, ব্যস্ত হয়ে পড়ে আপেলের ওপরের আবরণ ছাড়িয়ে নেওয়ার কাজে। আধা টের পায় ওর মেকি ব্যস্ততা। ও একটা দীর্ঘশ্বাস আড়াল করে বলল, আমার লাইফের সাথে নিজের লাইফ জড়িয়ে নেওয়ার মতো বোকামি করো না হায়ানাত। আমার জীবনটা অনিশ্চয়তায় ভরা। এই অনিশ্চিত জীবনের সাথে নিজের এত নির্ঝঞ্ঝাট জীবন চালানোর পাগলামিটা তোমাকে মানায় না। তোমার ভালোর জন্যই বলছি, অহেতুক জেদ করো না। আমাদের ডিভোর্সটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু সামনে চলো। ডিভোর্স হয়ে গেলে তোমাকে নিয়ে আমার আর কোনো চিন্তা থাকবে না। তোমাকে নিয়ে ভয় থাকতে হবে না আমাকে। আমার জন্য কারো জীবন অনিশ্চয়তে আটকে আছে, এই কথাটা প্রতিটা সময় সূর্যের মতো বিততে থাকে মস্তিষ্কে। আপনি যেহেতু জানেনই যে আপনার নিজের জীবনই অনিশ্চিত, তাহলে আপনি বিয়ে করলেন কেন? এমন তো না যে আমার জায়গায় অন্য কেউ আপনার স্ত্রী হলে তার জীবন ঝুঁকিতে থাকতো না, তাই না? বিয়ে করলেন কেন আপনি? কারণ আপনি যাকে বিয়ে করতে চেয়েছিলেন সে আপনার পছন্দের মানুষ ছিল, আপনার ভালোবাসার মানুষ ছিল। আর ভালোবাসার মানুষের জন্য একজন নিজের জীবনও বাজি ধরতে পারে, কিন্তু আমি তো আর আপনার ভালোবাসার মানুষ না। তাই আমার জন্য আপনি কেন নিজের জীবন বাজি ধরবেন? তার থেকে তো আমাকেই সমাজের কাছে বাজি রাখা ভালো, তাই না? নিষ্ফল ক্রোধে কালচে হয়ে ওঠে হায়নাতের মুখশ্রী। আধার ওর দিকে তাকিয়ে থেকে বলে, তুমি যেমনটা ভাবছো তেমনটা না হায়া। তাহলে আমাকে মেনে না নেওয়ার কারণ কি আপনার? আপনি ভুল করলে তার প্রায়শ্চিত্ত আমি কেন দিব? আমার কি দায়বদ্ধতা? কেন অপরাধ না করেও সমাজের চোখে আমি কেন অপরাধী হয়ে থাকবো বলুন? আমাকে দেখলে আপনার আপুর কথা মনে পড়ে যায়, এটা কি আমার দোষ? দোষ তোমার না হায়ানাত, দোষ আমার নিয়তির, আমার মন্দ ভাগ্যের, যা কিনা আমার সাথে সাথে তোমাকে টেনে নিচ্ছে অতলে। কেবিনের দরজার শব্দ হলে নড়ে চড়ে বসলো হায়নাত। গুটি চারেক মানুষের পদাচারণায় কেবিনটা মুখরিত হলে মুখ তুলে দরজার দিকে তাকায় হায়নাত। অপরিচিত পুরুষ অবয়ব দেখে অস্বস্তিতে গুটিয়ে যায় ও। পুরুষ চারজন এগিয়ে এসে হায়নাতের বিপরীতে আধারের পাশে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন বলল, আসসালামু আলাইকুম স্যার, এখন কেমন আছেন আপনি? সালামের জবাব দেয় আধার। বলে, অনেকটাই বেটার। তোমরা বসো সোফায়। আপনার জন্য সামান্য কিছু ফ্রুটস আর বুকে এনেছি, কোথায় রাখবো? আধার হায়নাতকে ইশারা করে বলল, ওনার কাছে দাও। আধারের আদেশ পেয়ে হায়নাতের দিকে তাকায় লোকটা। কৌতূহল বশত বলে, উনি কে স্যার? আপনার বোন? মাই বেটার হাফ, হায়নাত। হ্যালো ম্যাম, নাইস টু মিট ইউ। অস্বস্তিতে জড়সড় হয়েই লোকটার প্রত্যুত্তর করলো হায়নাত। সেই সাথে তার বাড়িয়ে দেওয়া ফুলের তোড়ার ফলমূলগুলোও নিল সে। লোকটা মাথা চুলকে বলল, আপনি যে স্যার বিয়ে করেছেন এটা তো আমরা কেউ জানতাম না। আসলে আকত পড়িয়ে রাখা হয়েছে আপাতত। আমার ওয়াইফের বড় বোন ইউএসএ থেকে ফিরলে তখন বড় করে অনুষ্ঠান করা হবে। ও, তখন সবাইকে জানানো হবে। আপডেট আছে কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপারে? ড্রাইভারকে এখনও পাওয়া যায়নি, কিন্তু ট্রাকের হেল্পারকে পাওয়া গেছে। ওকে রিমান্ডে নিয়ে গেলে হইশালা সব বলে দিবে। আরও কিছুক্ষণ আলোচনা শেষে লোকগুলো চলে গেল। যাওয়ার আগে বলে গেল আজ তাদের ডিপার্টমেন্টের হেড একটু পার্সোনাল সমস্যার কারণে আসতে পারেনি, কিন্তু আগামীকাল তিনি অবশ্যই আসবেন। ওনারা সবাই চলে গেলে কেবিনে ঢুকলো আরমান আর হাসান। আধার হাসানকে দেখে বলল, সারাদিন কি এখানে ছিল নাকি? বাসায় যাওনি আর? একটু পরে যাব স্যার। ওদের কথার মাঝেই হায়নাতের ওপর চোখ পড়ল আরমানের। ওর চুপসানো আমসি মুখ দেখে বলল, কিরে, তোর চেহারা এমন ভূতের মতো হয়ে আছে কেন? কালকে ঘুমাসনি রাতে? ঘুমিয়েছি তো, কেন? এমন লাগছে কেন তাহলে তোকে? ম্যাডাম সারা রাস্তা কান্না করতে করতে এসেছে তো, হয়তো তাই। হাসানের কথা শুনে বিস্ফোরিত চোখে বোনের দিকে তাকায় আরমান। বলে, তুই কি এই দীর্ঘ জার্নিতে না ঘুমিয়ে কান্না করছিলি? তুই? এই কথাও বিশ্বাস করতে হবে এখন? হায়নাত ভাইকে কিছু বলে না, শুধু চোখ পাকিয়ে তাকিয়ে থাকে তার দিকে। আরমান ওর চোখ পাকানোকে পরোয়া না করে বলল, আন্টি আর রাত্রিকে নিয়ে আমাদের বাসায় চলে যা। তোর ভাবি সব রান্নাবান্না করে রেখেছে সবার জন্য।
আজকে রাতটা ওখানেই থাকিস। হাসপাতালে থাকবো না? এই হাসপাতাল বোন, পিকনিক স্পট না। আর মেয়ে মানুষ হাসপাতালে থেকে কি করবি? এখানে আমি আছি, রাত্রির হাজব্যান্ড জহির ভাই আছে, আর তো লোকের দরকার নেই। তুই আন্টিদের নিয়ে বাসায় চলে যা, এদিকটা আমরা সামলে নেব। হায়নাত আধারের দিকে তাকায় তার মতামতের আশায়, কিন্তু আধারের নিশ্চুপতাও বুঝিয়ে দেয় যে বন্ধুর সাথে সে একমত। হায়না তার বাক্যবায় না করে অভিমানে গাল ফুলিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আরবান বোনের যাওয়ার পানে তাকে ওর জায়গায় এসে বসলো। পরপর হায়নাতের ছেলে রাখা আপেলটা কাটতে কাটতে বন্ধুর উদ্দেশ্যে বলল, আপেল খাবি? তোর বউ ছিলে রেখে গেছে, আপেলের ছাল ছাড়াতে গিয়ে অর্ধেক আপেলই শেষ করে দিয়েছে, খাবি? আধার এক পলক আরমানের হাতের এবড়ো খেবড়ো আপেলটার দিকে তাকিয়ে বলল, না, তুই খা। গাড়িতে বসে হায়নাত নিজের নজর আবদ্ধ করে রাখে বাহিরে গাড়ির কাছে। আলোয় ভরে উঠেছে পুরো ঢাকা শহর, তবু ওর মনে লেপ্টে আছে এক থোকা অন্ধকার। ও কি খুব হ্যাংলামি করে ফেললো তখন? আধারকে কি কোনোভাবে বাধ্য করেছে বিয়েটা মেনে নিতে, ওকে মেনে নিতে? ওর ভাবনার মাঝে ওর মুঠোফোনটা কেঁপে উঠল। ও বাহির থেকে নজর সরিয়ে মোবাইলের পর্দায় রাখলো। নিশির নামটা ভাসছে সেখানে। হায়নাত কলটা রিসিভ করে মোবাইলটা কানে ঠেকাতেই নিশির গলা ভেসে আসলো এধারে। কিরে, তোর দেখি কোনো খবরই নেই? কতবার কল দিলাম তোকে, একটা বারও তো রিসিভ করলি না। ব্যস্ত ছিলাম একটু। তোর পেশেন্টের কি অবস্থা? আগের থেকে একটু ভালো, ডক্টর বলেছে অত চিন্তার কিছু নেই। ও, তা পেশেন্ট তোর কি হয় সেটা তো বললি না। নিশির কথা শুনে হায়নাত চোখ ঘুরিয়ে পাশে তাকায়। আফিয়া বেগম তাকিয়ে আছে মেয়ের দিকে। মায়ের চাহনি দেখে হায়নাত ফিসফিসিয়ে বলল, আমার হাজব্যান্ড। কি কি বললি? আমার হাজব্যান্ড। কি, তোর হাজবেন্ড? আর ইউ কিডিং উইথ মি হায়ু? নো, সত্যি বলছি। পূজার ছুটিতে আক্ত হয়েছে আমার, বড় করে অনুষ্ঠান পরে করব, সবাইকে তখন বলবো। আর সবার সাথে আমার তুলনা চলে? আমি তোর কাছে আর সবার মতোই স্পেশাল কেউ না আমি তোর কাছে? অভিমান ঠিকরে পড়ে ওপাশের মানবীর গলায়। হায়নাত সেই অভিমান টের পায়। নিশির অভিমান ভাঙাতে মুখ খুলতে নিলেই ওপাশ থেকে কলটা কেটে গেল আপনাতে। বিচ্ছিন্ন কলটার দিকে তাকিয়ে থেকে কিছু তপ্ত শ্বাস বাতাসে মিলিয়ে দিল হায়নাত। লাঞ্চ বক্সে খাবার ভরতে ভরতে কাজের লোককে দিয়ে হায়নাতকে ডাকিয়ে নেয় রুবিনা। শাশুড়ির ডাকে হায়নাত হাসপাতালে যাওয়ার জন্য রেডি হয়ে তার সামনে আসতেই রুবিনা ছেলের বউকে দেখে বলল, তাড়াতাড়ি রেডি হও, ওর কিছুক্ষণ পরেই বের হব আমরা। আমি তো রেডি আম্মু। রুবিনা চোখ ছোট ছোট করে তাকায় হায়নাতের দিকে। হায়নাত কুকড়ে যায় ওই চাহনি দেখে। রুবিনা বলল, থ্রি পিসটা পাল্টে একটা শাড়ি পরে এসো, ওর অফিসের বড় স্যার আসবে আজকে, সাথে ওর কিছু কলিগও। সেখানে থ্রি পিসটা কেমন জানি বেমানান লাগবে। শাশুড়ির কথা শুনে এবার ঠোঁট উল্টালো হায়নাত। বলল, আমি তো এবার শাড়ি নিয়ে আসিনি বাসা থেকে, 4-5টা থ্রি পিস নিয়ে এসেছি শুধু। আধারের ক্লোজেট আছে শাড়ি, তোমাদের বিয়ে আগে অনেকগুলো শাড়ি কিনেছে ও, ওখান থেকে একটা পছন্দ করে পরে ফেলো, তাড়াতাড়ি যাও, একটু পরেও বের হবো আমাদের। শাশুড়ির কথা শুনে মুখ লটকে সেখান থেকে সরে আসলো হায়নাত। আধারের ওয়াকিং ক্লোজেটের একপাশ পুরো শাড়ি দিয়ে সাজানো। নানান রঙের, নানান ডিজাইনের, নানান কাপড়ের শাড়িগুলোর দিকে কেমন ঘোর নিয়ে তাকিয়ে থাকে হায়নাত। পরপর ঠোঁটের নানান অঙ্গিভঙ্গি করে কল লাগায় রাত্রির নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতে কুশলাদি বিনিময় শেষে হায়নাত ননদকে বলল, তোমার ভাইয়াকে দাও তো একটু মোবাইলটা, আমার একটু কথা আছে তার সাথে। ভাবির আদেশ মেনে নিয়ে ভাইয়ের কানে মোবাইলটা ঠেকালো রাত্রি। আধার জিজ্ঞাসু চোখে বোনের দিকে তাকালে রাত্রি শব্দহীন ঠোঁটে বোঝালো ভাবি। আধার কেশে গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ বলো। আম্মু বলেছে আজকে শাড়ি পরে হাসপাতালে যেতে, আর আমি বাসা থেকে কোনো শাড়ি নিয়ে আসিনি এবার। আমি কি আপনার ক্লোজেটে রাখা শাড়ি থেকে একটা শাড়ি পরতে পারি? হায়নাতের কথা শুনে মোবাইলের ওপাশে অনেক কষ্টে নিজের হাসি সামলে রাখলো আধার, কিন্তু ওর ঠোঁটের কোলে হাসিটা ঘেরে বসলো অজান্তে। ও গভীর গলায় বলল, যদি আমার জীবনে আমার কাছে থেকে নিজের হক আদায় করে নিতে চাও তাহলে পড়বে। ধরণীতলে শীত নেমেছে আলগোছে, তারই সাথে শীত নেমেছে জাদুর শহর ঢাকাতেও।
শীতে জুবুথুবু হয়ে আছে শহরের প্রতিটা প্রাণ। সেই শীতকে উপেক্ষা করেই ঘুম থেকে উঠে পড়ে হায়নাত। কাঁপতে কাঁপতে ফজরের নামাজ আদায় করেও। পরপর অগোছালো বিছানা গোছানো শেষে দরজা মেলে বেরিয়ে যায় রুম থেকে। বাড়ির প্রত্যেকটা মানুষ তখন ঘুমে বুঁদ হয়ে আছে। পুরো বাড়ি ডুবে আছে নিস্তব্ধতায়। সেই নিস্তব্ধতায় মানিয়ে নিয়ে পায়ে পায়ে হেঁটে রান্নাঘরে আসে হায়নাত। চুলোয় চায়ের পাতিল চড়িয়ে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে ফের হাঁটা ধরে রুমের দিকে। চারিদিকের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে একটু একটু করে। চায়ের কাপে চুমুক দিতে দিতে পূবের আকাশটাকে আলোয় ভরে উঠতে দেখে হায়নাত। মাকড়সার জালের মতো করে আকাশের গা বেয়ে ঝুলে আছে কুয়াশার চাদর। তারই ফাঁক গলে মিহি রোদের কণা বিছিয়ে পড়তে থাকে দেয়ালের গায়ে গায়ে। পাখিদের কলকাতলিতে জেগে উঠতে থাকে ঘুমন্ত নগরী। ব্যালকনির বেতের চেয়ারে বসে থাকে প্রফুল্ল চিত্তে ঘুমন্ত শহরটাকে একটু একটু করে জাগ্রত হতে দেখে হায়নাত। ঘড়ির পেটমোটা কাঁটাটা সাতের ঘরে পৌঁছাতে আধোয়া চায়ের কাপটা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায় সে। ঘুম থেকে উঠতেই চোখ ডলতে ডলতে রান্নাঘরে এসে ছেলের বউকে কাজ করতে দেখে হকচকায় রুবিনা। পরপর নিজেকে সামলে নিয়ে বলল, তুমি রান্নাঘরে আসতে গেলে কেন হায়া? আমি তো উঠে গেছি, শুধু শুধু কষ্ট করতে গেলে কেন? শাশুড়ির কথা শুনে হাতের কাজ অব্যাহত রেখেই ঠোঁট টেনে হাসলো হায়নাত। বলল, এখানে কষ্টের কি হলো আম্মু? প্রতিদিন তো আপনি নাস্তার আয়োজন করেন, আজকে না হয় আমি করলাম। আর আজ আমার ঘুমটাও তাড়াতাড়ি ভেঙেছে, তাই ভাবলাম শুধু শুধু শুয়ে না থেকে নাস্তাটা বানিয়ে ফেলি। আপনি হাত মুখ ধুয়ে আসুন আম্মু, আমার নাস্তা বানানো প্রায় শেষের দিকে। রাত্রিপুকে ডেকে দিয়ে টেবিলে নাস্তা সাজিয়ে ফেলবো। আপনি জলদি জলদি হাত মুখ ধুয়ে আসুন। ছেলের বউয়ের ওপর অনেকটা প্রসন্ন হয় রুবিনা। নরম গলায় বলল, ঘুম হয়নি গতকাল রাতে, তাই না? শাশুড়ির প্রশ্ন শুনে চকিতে তার দিকে তাকায় হায়নাত। পরপর নজর নামিয়ে গরম তাওয়ায় রুটি সেঁকতে সেঁকতে বলল, কই না তো, ঘুম তো ভালোই হলো। হায়নাতের জবাব শুনে ফিচেল হাসলো রুবিনা। পরপর এগিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আধারকে আজকে ডিসচার্জ করে দিলে কিন্তু তোমার দায়িত্ব হু হু করে বেড়ে যাবে। আমি জানি তুমি নিজে থেকে সেসব দায়িত্ব ভালোভাবে পালন করবে। তো দায়িত্ব পালন মানেই তো নিজের সাথে আপোষ করা নয়, তাই না হায়নাত? তুমি যেমন করে আধারের যত্ন করবে তেমন করে কিন্তু নিজেরও যত্ন নিবে। নিজে ভালো না থাকলে অন্য কারোর ভালো রাখবে কিভাবে বলো? শাশুড়ির কথার বিপরীতে হায়নাত ঠোঁট টেনে হাসলো শুধু। রুবিনা প্রসঙ্গ বদলে বলল, পড়াশোনা কেমন চলছে তোমার? ভালোই। জানুয়ারিতে তো সেমিস্টার ফাইনাল তোমার, তাই না? জি। পড়াশোনাটা ঠিক মতো করো, নাহলে কিন্তু আদার ভীষণ ডাকাডাকি করবে এ নিয়ে। জি ঠিক আছে। আর শোনো, নাস্তা করা হলেই রুমে গিয়ে একটা ঘুম দিবে, তারপর ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে তুমি আর রাত্রি মিলে হাসপাতালে যাবে, ঠিক আছে? রান্নাঘরে শাশুড়ির কথায় মাথা নাড়লেও শাশুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করলো না হায়নাত। নাস্তা শেষে রুমে এসে সবার আগে রুম গোছানোর কাজে হাত লাগালো সে। দেয়ালজোড়া জানালার পর্দা পাল্টে অফ হোয়াইট রঙের নতুন পর্দা টাঙালো। সেই সাথে মিলিয়ে রুমের আর ব্যালকনির দরজায় পর্দাও পাল্টালো। ব্যালকনিতে লাগোয়া টবের কাজগুলো শুকনো পাতা পরিষ্কার করা শেষে কাজের লোক দিয়ে রুমের কিছু আসবাবের সেটিংও পাল্টালো। টুকটাক গোছানো শেষ করে নিজের গোসল সারলো ও। গোসল শেষে ভেজা চুলগুলো বিছানায় মেলে দিয়ে পড়তে পড়তে নিজের নোটসের ওপর মাথা রেখেই ঘুমে তলিয়ে গেল সে। হাসপাতাল থেকে কি সোজা তোমাদের বাসায় চলে যাবে তুমি? আধারের প্রশ্ন শুনে হাতের কাজ থামিয়ে ওর দিকে তাকায় হায়নাত। ওর জিজ্ঞাসু দৃষ্টির মানে বুঝতে পেরে আধার বলল, না মানে এখান থেকে কি তোমাদের বাসায় চলে যাবে তুমি? হায়নাত আধারের ব্যবহার্য জিনিসপত্র ব্যাগে ভরতে ভরতে বলল, আপনার সাথে আপনার বাসায় যাব, আপনার খেয়াল রাখতে হবে না? আমার খেয়াল রাখতে হবে কেন? আমি কি বাচ্চা? বাচ্চা না হন, অসুস্থ তো। আর অসুস্থ মানুষ বাচ্চার থেকে কম কিছু না। আমার বাসায় মানুষ আছে আমার খেয়াল রাখার জন্য। তোমার শুধু শুধু নিজের পড়ালেখার ক্ষতি করে আমার সেবা যত্ন করতে হবে না। হায়নাত নিজের কাজ করতে করতে সহজ গলায় বলল, আমি জানি আপনার মানুষের অভাব নেই, তবুও যা আমার দায়িত্ব সেটা আমি পালন করবই। ওই দিন না বললেন আপনার জীবনে আপনার কাছ থেকে নিজের হক আদায় করে নিতে? আপনার প্রতি নিজের দায়িত্বগুলো ঠিকঠাক পালন না করলে আপনার কাছ থেকে হক আদায় করব কোন মুখে বলুন তো? নিজের অধিকার আদায় করতে হলে নিজের দায়িত্ব আগে ঠিকঠাক পালন করতে হবে না?
নিজের প্রশ্নের জবাবের অপেক্ষা করে না হায়নাত। ও বলতে থাকে, আর আমার ভার্সিটিতে উইন্টার ভ্যাকেশন চলছে এখন, তাই আপাতত ক্লাস বন্ধ। আর আমার বান্ধবীকে বলে আমার হ্যান্ড নোট সব কুরিয়ারে আনিয়ে নিয়েছি আমি। আশা করি কোনো সমস্যা হবে না পড়ালেখায়। কথাগুলো মিথ্যা না। নিশিকে বলে নিজের নোটসগুলো কুরিয়ারে আনিয়ে নিয়েছে হায়নাত। নিশি অভিমানে বান্ধবীর সাথে ঠিকভাবে কথা না বলেও নোটগুলো সব গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। ভার্সিটিতে ফিরে অভিমানিনীর অভিমান ভাঙাতে হবে সুন্দর করে। আধার পলক্ষীনভাবে তাকিয়ে থাকে হায়নাতের দিকে। এই মেয়ে তবে এবার পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে এসেছে ওর এলোমেলো জীবনের সাথে নিজেকে জড়িয়ে নিতে। কেবিনের দরজা ঠেলার শব্দ হতেই দুজনে সেদিকে তাকায়। আরমান এসেছে হাতে ক্রাশ নিয়ে। সে এগিয়ে আস্তে আস্তে আধারের উদ্দেশ্যে বলল, এই নে তোর স্ক্র্যাচ, হুইল চেয়ারের বাইরে আছে। স্ক্র্যাচে করে চলতে সমস্যা হলে বলিস, হুইল চেয়ারে শিফট করে দেব তখন তোকে। ক্রেজ কেন? ডাক্তার কি ক্রেজ সার্জেন্ট করেছে ওনাকে? ভ্রুকুচকে জানতে চাইল হায়নাত। আরমান বোনের দিকে তাকিয়ে বলল, ডাক্তার তো বলেছে এখন হুইল চেয়ারে গেলেই ভালো হতো, কিন্তু এই ঘাড় তারা নাকি স্ক্র্যাচে ভোট দিয়ে যাবে। আরে শুধু একটু চোট পেয়েছে, আমি পঙ্গু হয়ে যায়নি। তোর এমন করছিস যেমন কি আমি প্যারালাইসিসের রোগী। দে ক্রাসটা এদিকে দে। হায়নাত ভ্রুকুটি করে বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে আধারের দিকে। আধার বিশেষ আমলে নেয় না সেই সব। আরমান ক্রাচটা সেটিং করে দিলে বন্ধুর ওপরে জোর দিয়ে ক্রাচটা সামলে নিয়ে তার ওপর ভর দিয়ে দাঁড়ায়ও। আরমান বোনের কাছ থেকে বড় ব্যাগটা নিজের কাছে টেনে নিয়ে বলল, তুই ওকে ভালো করে ধরে নিয়ে যা, আমি আছি তোদের পিছনে। ভাইয়ের কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে আধারের ডান পাশে দাঁড়িয়ে ওকে আঁকড়ে ধরে হায়নাত। ওর বাম হাতটা পিঠ ছুঁতেই ভরকায় আধার। তা টের পেয়ে হায়নাত ভয় পেল। ভয়ার্থ গলায় বলল, কি হয়েছে? ব্যথা পেয়েছেন? মাথা নেড়ে অসম্মতি জানায় আধার। বলে, হুম, তাহলে? কিছু না, ভালো করে ধরে হাঁটো। আঁকড়ে যেহেতু ধরেছই, তাহলে ভালো করে আঁকড়ে ধরো, নাহলে তো আমাকে সামলানোর আগে নিজে মুখ থুবড়ে পড়ে যাবে। নিরে ফেরা পাখিদের ডানায় ভর করে সন্ধ্যা নামলে সে সন্ধ্যা মাথায় নিয়ে দীর্ঘ জ্যাম ঠেলে বাসায় ফিরল আধার ওরা। দীর্ঘদিন পরে ছেলেকে বাড়িতে ফিরতে দেখে মমতায় ছেলেকে জড়িয়ে নেয় রুবিনা। তার চোখের কোণে ভিড় জমায় কিছু নোনা জল। আধার এক হাতে মাকে জড়িয়ে নিয়ে আলগোছে চুমু খায় তার চুলের ভাঁজে, যেন মাকে আশ্বস্ত করতে চাইছে। সে চাইছে মাকে একটু শান্ত করতে। খুবই ছোট আর সাধারণ একটা দৃশ্য, কিন্তু হায়নাতের এত ভালো লাগলো তা দেখে। ওকে কি এখন এখানেই বসাবো আন্টি, নাকি ওপরে রুমে নিয়ে যাব? আরমানের কণ্ঠস্বর শুনতে পেয়ে ওর দিকে তাকায় রবিনা। পরপর বলে, উপরে ওর রুমেই বসো, রেস্ট নিক একটু। এতটা জ্যাম ঠেলে জার্নি করে আসলো, তুমি একটু ধরে ধরে ওর রুমে নিয়ে যাও। আমি তোমাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে আসছি। রুবিনার শেষ কথা শুনে তাকে মানা করে আরমান। বলে, আপনারা তো পেরেশান হবেন না আন্টি, আমি একটু পরেই চলে যাব। আপনি আধারের জন্য কিছুটা নিয়ে আসুন, ও অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। আধারের ওর বন্ধু থুকু সম্মতির জন্য আনছি, না খেয়ে কারো কোথাও যাওয়া হবে না। যাও যাও উপরে যাও, আমি খাবার নিয়ে আসছি। কথাগুলো বলেই রান্নাঘরের দিকে এগিয়ে যায় রুবিনা। শাড়ির আঁচল সামলে হায়না তো পা মেলালো শাশুড়ির সাথে। তা দেখতে পেয়ে রুবিনা বলল, তুমি আবার কোথায় চললে? আপনার সাথে। রান্নাঘরে কোনো হেল্প লাগলে? ওকে থামিয়ে দিয়ে রুবিনা বলল, কোনো হেল্প লাগবে না, আমার সব রান্না শেষ, এখন শুধু সার্ভ করব। তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, দেখো ওর কিছু লাগবে কিনা, যাও। মাথা নেড়ে শাশুড়ির কথায় সম্মতি জানিয়ে আধারের পিছু পিছু নিজের রুমের দিকে পা বাড়ালো হায়নাত। আধারকে ওর বিছানায় আধা শোয়া করে রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে গেছে আরমানোরা। শুধু আধারের সাথে রয়ে গেছে হায়নাত। স্বামী স্ত্রীকে একান্ত কিছু সময় দিয়ে ওরা গিয়ে বসেছে দোতলার ছোট ডাইনিং টেবিলটাতে। যাওয়ার আগে রুবিনা হায়নাতকে জিজ্ঞেস করছিল ওর নাস্তা রুমে দিয়ে যাবে নাকি। হায়নাত সহাস্যে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছে যে সে আধারকে স্যুপটা খাইয়ে দিয়ে পরে তাদের ওখানে গিয়ে বসবে। তারা যেন ততক্ষণে নাস্তা করা শুরু করে দেয়। তারা সবাই রুম ছাড়লে হায়নাত বসে আধারের মুখোমুখি। পরপর ট্রে সমেত স্যুপের বাটিটা হাতে তুলে নেয় ও। এক চামচ স্যুপ তুলে ধীরে ধীরে ফু দিতে থাকে সেখানটায়। তা দেখে আধার বলল, স্যুপ এখনো গরম, ঠান্ডা হতে সময় লাগবে। তুমি ততক্ষণে তোমার নাস্তাটা করে আসো।
আধারের কথা শুনে স্যুপ ভর্তি চামচের থেকে নজর সরিয়ে ওর দিকে তাকায় হায়নাত। আধার বিব্রত হয় না তাতে, সে অবিচল তাকিয়ে থাকে হায়নাতের দিকে। হায়নাত দৃষ্টি নুইয়ে ফের স্যুপ ভর্তি চামচে রাখল। পরপর চামচটা আধারের মুখের সামনে ধরে বলল, থাক, আমি পরে খাবো। আধার স্যুপটা মুখে তুলে সেটা গিলে নিয়ে বলল, চা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে। সমস্যা নেই, ঠান্ডা হলে ঠান্ডাই খাবো। হায়নাতের কথা শুনে বাঁকা হাসলো আধার। পরপর বাম চোখের ভ্রুটা কায়দা করে উপরে তুলে বলল, সত্যি? যেখানে ফ্লাক্সে আনা চা না খেয়ে সরাসরি ক্যান্টিনে বসে চা খায়, সে বলছে চা ঠান্ডা হলে কোনো সমস্যা হবে না, চা ঠান্ডা হলে ঠান্ডা চাই খাবে। Isn't it odd? হায়নাত জবাব দেয় না ওর প্রশ্নের। সে ঠোঁট টিপে হাসি আটকে আধারের মুখের সামনে স্যুপ ভর্তি চামচ ধরে আবারও। হাসি আটকে রাখতে চাইলেও ও ঠোঁটের কোণে উকি দেয় এক চিমটি হাসি। তা ছোঁয়াচের মতো করে সংক্রমণ করে আধারের ঠোঁটের কোণকেও। ঠোঁটে সেই সংক্রমিত হাসিটুকু ধরে রেখেই স্যুপটা মুখে তুলল আধার। হায়নাতের দেরি দেখে ওর চায়ের কাপটা পেয়ালে দিয়ে ঢেকে রাখলো রাত্রি। পরপর নিজের কাপে ঠোঁট ছুঁয়ে আরমানের সাথে খোশ গল্পে মেতে ওঠেও। ওর কাজ দেখে আনমনেই হাসে আরমান। মনে মনে স্বীকার করে তার বোনের শ্বশুর বাড়ির ভাগ্য ভালো। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় নুজ্জ হলো ওর মনন। বোনের ভাগ্য যেন সবসময় এমন ভালো থাকে। সৃষ্টিকর্তার কাছে তেমন আর্জিও জানালো না। ওর আর্জি জানানোর মাঝেই শব্দ করে কাজের মহিলাকে ডাকলো রবিনা। প্রায় মিনিট খানেক বাদে কাজের মহিলা তার সামনে এসে দাঁড়াতেই সে একটা প্লেটে হায়নাতের জন্য চা নাস্তা তুলে দিয়ে সেটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মিনুর মা, এটা আপনার আব্বার রুমে গিয়ে আপনার আম্মাকে দেবেন। মিনুর মা প্লেটটা নিয়ে যে আচ্ছা বলে চলে গেলে রুবিনা আবারও আরমানের সাথে পারিবারিক আলাপ সারতে ব্যস্ত হয়ে পড়ে। আব্বা, আপায় আম্মার জন্য খাওয়ান পাঠাইছে। দরজার কাছে শব্দ হতেই তটস্থ হয় হায়নাত। কেঁপে ওঠে ওর হাতের আঙুলগুলো, সেই সাথে কেঁপে ওঠে আঙুল দিয়ে চেপে ধরা চামচটাও। ওর এহেন দশা দেখে গলা চড়ায় আধার। ওর আদেশ মোতাবেক রুমে ঢুকলো মিনুর মা। হাতের প্লেট ইশারা করে ফের বলল, আমার জন্য নাস্তা পাঠাইছে আপায়। বেডসাইড ড্রয়ারটাকে ইশারায় দেখায় আধার। ওর ইশারা মেনে মিনুর মা প্লেটটা বেডসাইড ড্রয়ারের ওপর রাখতেই আধার আবারও বলল, চায়ের কাপটা নিয়ে যান খালা। কেন? আমার চা খায় না? আপনার আম্মা চূড়া থেকে নামানো মাত্র চা খায়, ঠান্ডা চা খায় না সে। আপনি এই চাটা নিয়ে আপনার আম্মার জন্য চা বানিয়ে নিয়ে আসেন, ফ্লাক্সে করে নিয়ে আসবেন। ফ্ল্যাক্সে কইরা এক কাপ চা আনতাম। আনেন 3-4 কাপ, পড়তে পড়তে খাবে না হয়। আচ্ছা। মিনুর মা চলে গেলে চোখ তুলে আধারের দিকে তাকায় হায়নাত। আধার তখন ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল। তা দেখে হায়নাত অন্যদিকে তাকিয়ে বলল, ওই চা আমি খেতে পারতাম, পেয়ালা দিয়ে ঢাকা ছিল চায়ের কাপ, অতটাও ঠান্ডা হওয়ার কথা না চা। তাও গরম গরমই খাও, না হলে তো পরে আবার বলবা আমরা তোমার খেয়াল রাখি না। হায়নাত গরম চোখে তাকিয়ে থেকে মুখ বাঁকায় ওর কথা শুনে। আধারের মিটিমিটি হাসির পরিসর বৃদ্ধি পায় তাতে। নিজেকে স্বাভাবিক রাখতেও পুরো রুম জোরে চোখ বোলায়। চেনা জানা রুমের রূপ বদল ভালোভাবেই টের পেল। সে খুক খুক করে কেশে গলা পরিষ্কার করার মতো করে বলল, রুমের তো ভালোই বোল পাল্টেছে দেখছি। এই গার্লসটা স্টাডি টেবিলের সাথে ছিল না, এখানে কিভাবে এলো? কাজের লোকদের বলে আমি এখানে আনিয়েছি। কেন তা জানতে পারি? রাতে আপনার কিছু লাগলে তো আমাকে ডাকলো, আমি শুনবো না, ওই দূরে, তাই এখানে এনে রেখেছি যাতে আপনি শুধু শব্দ করে ডাকলে আমি শুনতে পারি। তুমি কাউচে ঘুমাবে নাকি রাতে? কেন, ভরসা নেই আমার উপর? আধারের প্রশ্নের মানে বুঝতে পেরে লজ্জা পেল হায়নাত। লাজুক আভা ছড়িয়ে পড়ল ওর কপলে। ও লজ্জা আড়াল করতে চোখ মুখ কুচকে অন্যদিকে ফিরে বলল, সেই হিসেবে বলিনি আমি। তাহলে? কুঞ্চিত ভ্রুদয় আধারের। হায়নাত লজ্জায় আকুপাকু হয়ে বলল, আমার ঘুমের অবস্থা ভালো না, খুবই বিশ্রী। আমার সাথে যে ঘুমায় পরের দিন তার অবস্থা খারাপ করে ফেলি। প্রথম হলের গণরুমে ঘুমানোর সময় এক ব্যাচমেটের উপরে উঠে গিয়েছিলাম পুরোপুরি, আর আপুর সাথে ঘুমালে তো। তড়িৎ কথার ধারা পাল্টায় হায়নাত। আপনি অসুস্থ মানুষ, তার উপর হাত পা উঠিয়ে দিলে সমস্যা, তাই আমি কাছেই ঘুমাই। আমার কোনো সমস্যা হবে না তো? মাঝখানে কোলবালিশটাকে ঘুমিও, সমস্যা হবে না তাতে।
তোমাদের বাসায় তো ওভাবেই ঘুমিয়েছিলাম। ওই দিন তো আমার উপরে হাত পা তুলে দাওনি, আজকে দেবে না নিশ্চয়ই। আধারকে আশ্বস্ত করতে পারে না হায়নাত, পারে না সত্যিটা বলতো। এভাবেই বুঝি কিছু কথা সবসময় নিজের মনেই চেপে রাখতে হয় ওর। শীতের সকালে আধারের ঘুম ভাঙলো খুবই আলগোছে। ওষুধের প্রভাবে ইদানিং ছাড়া ছাড়া ঘুম হচ্ছে ওর। একটানা ঘুমানো হয়ে ওঠে না এখন আর। ঘুম ভাঙার কয়েক সেকেন্ড বাদে চেতনা ফিরতেই নিজের খুব কাছে একটা নরম মোলায়েম অস্তিত্বের টের পেল ও। একটা ছোটোখাটো তুলতুলে শরীর বিড়াল ছানার মতো করে গুটিয়ে আছে ওর কাছে। কিছু উষ্ণতার খুঁজে লেপ্টে আছে ওর শক্তপোক্ত শরীরটার সাথে। ঘাড়টাকে বাঁ পাশে হেলিয়ে দিয়ে ছোটোখাটো শরীরের অধিকারিণীর দিকে তাকায় আধার। মাথার ওপরে জ্বলতে থাকা ডিম লাইটের হালকা আলোয় চপল চোখে চেয়ে থাকে ঘুমন্ত মায়াবী মুখটার দিকে। ওর বাহুতে মুখ গুজে রেখেছে বিধায় সেই ঘুমন্ত মানবীর চেহারার বাঁ পাশটা ভেসে ওঠে ওর চোখের তারায়। ভেঙে খুলে বেরিয়ে আসা এলোমেলো চুলের নিচে প্রায় ঢাকা পড়ে যাওয়া আধার মেশানো গালটা হাতছানি দিয়ে ডাকে ওকে। আধার স্থির চোখে ওই দেবে যাওয়া গালের দিকে তাকিয়ে থেকে বাম হাতের আঙুলের সাহায্যে আলতো করে চুলগুলো সরিয়ে দেয় গাল থেকে। অনভ্যাসবশত ওর আঙুলের ডগা ওই মেঘের মতো নরম গালটা ছুঁয়ে গেলে নড়ে চড়ে ওঠে ওর সাথে লেপ্টে থাকা শরীরটা। আধার তটস্থ হয় তাতে। বাম হাতে গাল চুলকে সেই অধিকারিণী নিজের হাতটা ওর বুকে তুলে নিয়ে আবার ওর বাহুতে মুখ গুজলে নিজের আটকে রাখা শ্বাসটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে দেয় আধার। তবুও নজর সরে না সেই এক পেশে মুখটার ওপর থেকে। উপরন্তু নজর ঘুরে বেড়ায় ওই শ্যামরাঙা মুখশ্রীতে অভিমান চালানোর মতো করে। কিন্তু অভিমান চালাতে গিয়ে এক পর্যায়ে অভিযাত্রী হারিয়ে যায় সেই লৌকিক মুখশ্রীতে। চোখে মুখে শীতল বাতাসের ঝাপটা পড়তেই চোখ জুড়ে আলগোছে জড়িয়ে থাকা ঘুমটা ছুটে গেল আধারের। পিটপিটিয়ে চোখ মেলে চাইতেই হায়নাতকে নিজের উপরে ঝুঁকে থাকতে দেখে ভ্রু জড়িয়ে আসে ওর। তীক্ষ্ণ চোখে হায়নাতের দিকে তাকিয়ে থাকেও। ওকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত হলো ঝুঁকে থাকা মানবীটির। সে তড়িঘড়ি করে পেছনে সরে গিয়ে কিছুটা ঘাবড়ানো আর অনেকটা দ্বিধাযুক্ত চোখে তাকিয়ে থাকে আধারের দিকে। আধার পলক তুলে দেখে তা স্নিগ্ধ মুখশ্রীটা বিব্রত ভঙ্গিটা মানায় না ঠিক, কেমন জানি বেমানান লাগে দেখতে। তাই ওকে সহজ করতে ভ্রুর কুঞ্চন মিলিয়ে সে স্বাভাবিক গলায় শুধায়, পানি দাও একটু, পানি খাবো। ওর কথা শুনে হায়নাত বেডসাইড ড্রয়ারের ওপরে খালি গ্লাসটা পানি ভর্তি করে নিয়ে এসে দাঁড়ায় আধারের পাশে। আধার তখন এক হাতে ভর দিয়ে শোয়া থেকে উঠে বসার চেষ্টায় মত্ত থাকলে হায়নাত বাম হাতে সাহায্য করে ওকে আধা শোয়া হয়ে বসে থাকতে। হায়নাতের এগিয়ে দেওয়া বালিশটাতে হেলান দিয়ে বসে আধার। হায়নাত ওর দিকে পানির গ্লাসটা বাড়িয়ে দিলে নিজের বাম হাত বাড়িয়ে সেটা নিতে চায় আধার। হায়নাত ওকে বাধা দিয়ে কোমল গলায় বলল, ডান হাতে পানি খাওয়া সুন্নত। আধার চট করে তাকায় ওর মুখপানে। ওর চোখ জুড়ে দ্বিধার আস্ফলন। বিপরীতে হায়নাত সহজ স্থির সবিচল নিজের ডান হাতে আঁকড়ে ধরা গ্লাসটা আধারের ঠোঁটের কাছে এগিয়ে নিলে আধার মাথা নুয়ে দুই ঠোক পানি গেলে পরপর মাথাটা সরিয়ে নিয়ে বলে, আর খাবো না। হায়নাত বড় বাধ্য যেন। পতিব্রতা স্ত্রীর মতন মেনে নেয় স্বামীর কথা। তারপর নিজের ওড়নার আঁচল চেপে মুছে দেয় আধরের ঠোঁটের উপরের অংশটুকু। বড় সাবলীল তার কাজের ভঙ্গি। কোথাও কোনো জড়তা নেই, স্থবিরতা নেই। যেন বহুকাল ধরেই আধারের ঘরের ঘরণী সে। বহুকাল ধরেই এই কাজটুকু করে চলেছে নিজ তাগিদেই। বিপরীতে আধার চমকায় ভীষণ, থমকায় অনেকটা। অপর পাশের মানুষটির চপলতা দেখে আড়ষ্ঠতা আঁকড়ে ধরে ওকে। ওর আড়ষ্ঠতা কাটে হায়নাতের কণ্ঠস্বর শুনে। স্থবিরতা সরিয়ে হায়নাতের দিকে তাকায়ও। জায়নামাজে গুছিয়ে নিতে নিতে উত্তরের আশায় তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসা একজোড়া চোখ। আধারকে নিশ্চুপ থাকতে দেখে আবারও শুধায় সে, ওয়াশরুমে যাবেন আপনি? গিজার সম্ভবত অন করাই, পানি গরমই আছে। একটু আগেই তো উঁচু করে আসলাম আমি, গরম পানি দিয়ে। যাবেন ওয়াশরুমে? যাওয়া লাগতো, একটু ফ্রেশও হতে হবে। ভাঁজ করা জায়নামাজটা বিছানার ওপর রেখে কাজ দুটো আধারের দিকে এগিয়ে দেয় হায়নাত। পরপর আধারকে সাহায্য করে ওয়াশরুমে যেতে। আধার ওয়াশরুমের দরজা লক করতে গেলে ওকে বাধা দিয়ে বলল, আপনার ভিতর থেকে লক করতে হবে না। ওর কথা শুনে বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে থাকে আধার। তা দেখতে পেয়ে হায়নাত নিজেকে শুধরে নিয়ে বলল, না মানে বলতে চাইছি, আমি বাহির থেকে লক করে দিই দরজা। আপনার হয়ে গেলে আমাকে একটা ডাক দিবেন,
তাহলেই হবে। আপনারা শুধু শুধু ভেতর থেকে লক করতে হবে না, নাকি ভরসা নেই আমার উপরে? কোনটা? কায়দা করে ভ্রু নাচায় হায়নাত। ওর চোখ মুখ থমথমে হলেও কণ্ঠে স্পষ্ট চপলতা। তা টের পেয়ে আর নিজের কথা এভাবে বুমেরাং হয়ে ফিরে আসতে দেখে ভ্রু চুলকে হেসে ফেলল আধার। হায়নাত হাসে না বিপরীতে, কিন্তু ওর চোখের কোলে লেপ্টে থাকে দুষ্টুমি। তা বুঝতে পেরে আধার তেছরা গলায় বলল, কারো যদি নিজের উপরে এতটাই ভরসা থাকে তাহলে সে বাহির থেকে দরজা লক করার কথা বলছে কেন? লক না করলে তো চলে, তাই না? ওর এমন বেলাজ কথা শুনে মুখ হয়ে ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে হায়নাত। পরপর নাক মুখ কুচকে বলে, নির্লজ্জ বেলেহাজ। মাই প্লেজার ম্যাডাম। হাসি হাসি মুখ করে হায়নাতের অপবাদটাকে সম্মানের মতো করে আগলে নিয়ে আধার হালকা করে ভিড়িয়ে দেয় দরজাটা। হায়নাত বিড়বিড় করে কিছু একটা বলতে বলতে ওয়াশরুমের দরজা লক করে। পরপর লোকটার ভাবভঙ্গি মনে করে ঠোঁট টিপে হেসে বিছানায় গুছিয়ে নিতে তৎপর হয়ে পড়ল। সন্ধ্যা ঘনিয়ে রাতের দিকে ছুটে চলেছে সময়। জমাট বাঁধা আধারের সাথে কুয়াশার মিহি চাদর ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাহিরে। একলা একা দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলদে আলোর নিচে সোৎসাহে সভা বসিয়েছে মস্কির দল। দূর থেকে তাদেরকে দেখতে হলদেটে মুখ জুড়ে ছড়িয়ে থাকা মেঝটা দাগের মতো মনে হয়, যেন গুটি বসন্তে ঢাকা পড়েছে বুড়ো মুখশ্রী। সেদিক থেকে চোখ ফিরিয়ে অভ্যাসবশত সামনের দিকে তাকায় আধার। ওর বরাবরই পিঠ করে পড়ার টেবিলে বই নিয়ে বসেছে হায়নাত। ভার্সিটি খুলেই সেমিস্টার ফাইনাল বেচারির। পড়াশোনা এই 2 মাসে লাটে তুলেছে বেশ, তাই এখন পড়তে হচ্ছে অনেকটা সময়। আধারের সেবা যত্নের ফাঁকে যতটুকু সময় পায় ততটুকু সময় বইয়ে মুখ গুজে রাখে, পার করে সে। ওর তাকিয়ে থাকার মাঝে পেছন ফিরে ওর দিকে তাকায় হায়নাত। ওকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে স্বাভাবিক গলায় জানতে চাইল, কিছু লাগবে আপনার? ঘাড় নেড়ে সম্মতি জানায় আধার। বলে, কিছু লাগবে না, পড়ো তুমি। চেয়ারে থুতনি ঠেকিয়ে ও ঠোঁট উল্টে হায়নাত বলে, পড়াটা হচ্ছে না ঠিকঠাক। এই শীতের সন্ধ্যায় 1 কাপ চা হলে জমে যেত। মিনুর মাকে বলো, ওনাকে বলে উনি বাড়ি নিয়ে আসবে। তোর 1 কাপ চায়ের জন্য আবার মানুষ লাগে নাকি? ওটা আমি নিজেই বানাতে পারি। আপনার জন্য বানাবো, সাথে খাবেন আপনি? আধারের জবাবের আশা না করে ফের বলে, আপনার জন্য বানিয়ে নিয়ে আসি, খেলে খাবেন, না হলে আপনারটা আমি খেয়ে নেব। কথা শেষ করে জুতায় পা গলিয়ে রুমে থেকে বেরিয়ে গেল হায়নাত। উচ্ছল কিশোরীর মতন ওর চলন দেখে কিছুক্ষণ ঝুলঝুল করে তাকিয়ে থেকে নিঃশব্দে হেসে ফেললো আধার। পরপর নজর রাখলো ল্যাপটপের স্ক্রিনে। এতদিনের অবসরে ফ্যাক্টরির কাজ জমেছে অনেকগুলো। অফিসের মেডিকেল লিভ শেষ হওয়ার আগেই শেষ করতে হবে সেগুলো। চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে চোখ তুলে সামনে তাকালো আধার। একজোড়া উৎসুক চোখ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আধার চায়ের কাপটা নামিয়ে রাখতে চোখ দুটো বড় বড় করে বলল, মজা হয়েছে না চাটা? হবে না আবার? খাঁটি খেজুরের গুড়ের চা, সাথে আবার 2টো এলাচি ভেঙে দিয়েছি। দারুণ একটা ফ্লেভার আসে এতে। কথাগুলো বলতে বলতে হাঁটু জড়িয়ে বসলো হায়নাত। আধার তেরছা চোখে ওর দিকে তাকিয়ে বলল, পরে শেষ তোমার? একটু পরে বসবো, মাইন্ডটা একটু রিফ্রেশ করে নেই তারপর। তোমার গত টিউটোরিয়ালের নাম্বার কত ছিল অ্যাভারেজে? 80%। এর আগেরটা? 99%। কেন? এমনি। এখন তো বসে আছো, আমার এই ফাইলের হিসেবটা একটু চেক করে দাও তো, পারবে তো নাকি? আধারের বাড়িয়ে দেওয়া ফাইলটার দিকে তাকিয়ে মুখ মুচড়ালো হায়নাত। কি মনে করছে এই লোক ওকে? হিসাব পারে না ও? হায়না তো দেখিয়ে দেবে এই লোককে। ডিপার্টমেন্টে হাইস্ট সিজিধারী সে এমনি এমনি হয়নি। হাত বাড়িয়ে ফাইল আর ক্যালকুলেটর নিয়ে হিসাবগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে বসে গেল। তুমি তো দেখছি হিসেবে খুবই কাঁচা। এই হিসেবটা তো ভুল করেছো, এটা তো এইভাবে হবে না। তো কিভাবে হবে? আধার হায়নাতের প্রশ্নের বিপরীতে মৌখিক জবাব না দিয়ে হাতে কলমে ওকে দেখে দিল ওকে। হায়নাত মুখ লুটকে বলল, ভুলে গিয়েছিলাম নিয়মটা। মানুষ মাত্রই ভুল। মানুষ মাত্রই ভুল, আবার কিছু মানুষ মাত্রই বোকামি। বোকামি না হলে তো তারা নিজের ইগো বজায় রাখতে গিয়ে দিন শেষে নিজের ক্যারিয়ারে লস করে বসে থাকতো না। আধারের কথার মানে বুঝতে গিয়ে কিছু সময় ব্যয় করে হায়নাত। কোন প্রসঙ্গে
ও এই কথাগুলো বলল বিষয়টা বুঝতে পেরেই ঠোঁট টেনে হাসলো, অন্যরকম গলায় বলল, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আব্বু যখন আম্মুর জন্য কিছু নিয়ে আসতো তখন নিজ হাতে আম্মুকে সেই জিনিসটা দিত আব্বু, হোক সেটা একটা শাড়ি অথবা একটা সুতো, সব কিছু আব্বু আম্মুর হাতে তুলে দিত। সেই সব দেখে বড় হওয়া। আমিও আশা করেছিলাম যে ভবিষ্যতে আমার জীবনসঙ্গী হবে, সেও আমার জন্য কিছু কিনে নিয়ে আসলে আমার হাতে তুলে দিবে। আমি তখন না হয় একটু সুখের হাসি হাসব, কিন্তু আমার জীবনসঙ্গী কী করলো? বিয়ের 3 দিন পরে আমার বিকাশ অ্যাকাউন্টে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা পাঠিয়েও আমার জন্য কিছু লিখলো না অবধি রেফারেন্সে। এমন একটা ভাব যেন গলা থেকে ঝামেলা নামালো আমার। এবার তুমি এই টাকাটা দিয়ে যা মন চায় করো, আই ডোন্ট কেয়ার। মানুষ কাউকে ভিক্ষায় কিছু দিলে যেরকমটা করে অনেকটা সেরকম। সেই ভিক্ষার টাকা নিয়ে যদি আমি নিজের কেরিয়ার নিজ হাতে ধ্বংস করিও তবুও আমার কোনো আক্ষেপ থাকবে না তাতে, এমনকি কখনো আহাজারিও করবো না আমি এই নিয়ে। উল্টো নিজের বোকামির পরিমাণ হাসি মুখে মেনে নেব আমি। অভিমানে গলা ধরে এলে হায়নার চায়ের খালি কাপ দুটো নিয়ে চট করে সরে যায় আধারের সামনে থেকে। সেই অভিমানিনী যাওয়ার পথে অপলক তাকিয়ে থাকে আধার, অস্ফুট সুধায় এত বোকামি করতে হয় না অভিমানিনী। পরপর নিজেকে শুধরে নিয়ে বলে, থাক, একটু একটু করো না হয়। একটু বোকামি না করলে অন্যের উপর অভিমান জমাবে কিভাবে? অভিমানিনী মানেই তো অল্প বিস্তর বোকামি, তাই না?